বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, বরাবরের মতো তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওয়ে আমরা অধ্যায় 13 পৃথিবী ও মহাবিশ্ব এই অধ্যায়ের 206 এবং 207 পৃষ্ঠা সম্পর্কে আলোচনা করব। তাই বেশি কথা না বলে চলো মূল ভিডিও নিয়ে আলোচনা করা যাক। Audio Jungle. Audio Jungle. শুরুতে দেওয়া আছে পৃথিবী ও মহাবিশ্ব, অর্থাৎ পৃথিবী সম্পর্কে যদি আমরা বলতে চাই, পৃথিবী হচ্ছে গিয়ে সৌরজগতের এমন একটি গ্রহ যেখানে শুধুমাত্র প্রাণের অস্তিত্ব আছে। এবং মহাবিশ্ব বলতে সৌরজগতের গ্রহ, উপগ্রহ, নক্ষত্র সহ এরকম অনেকগুলো গ্যালাক্সি, তারপরে এইভাবে অনেকগুলো সূর্যের মতো সৌরজগৎ সব মিলে, এগুলো মিলে সব কিছু মিলে যে বিশ্বটা, সেটাকেই বলা হচ্ছে মহাবিশ্ব। মহাবিশ্বের ভিতর সব কিছু পড়ে যায়, অর্থাৎ এখানে এরকম আমাদের জানা অজানা পৃথিবীর মতো অনেক গ্রহ আছে, উপগ্রহ আছে, সৌরজগৎ আছে, নক্ষত্র আছে, তারকারাজি আছে, আবার আছে কি কিছু প্রস্তরখণ্ড, ফাঁকা অংশ আছে, তারপরে কিছু আছে ধাতব পদার্থ, অধাতব পদার্থ, এমন অনেক কিছু আছে মহাবিশ্বে। আর এক কথায় বলা যায়, আমরা সমস্ত মহাবিশ্বটাকে যদি একটা আকার আকৃতির দিক থেকে কল্পনা করি পৃথিবীর মহাসাগরের মতো, তাহলে মহাবিশ্বটা মহাসাগরের মতো, আর সে জায়গায় মহাসাগরের একটি বালুর কণা হচ্ছে গিয়ে আমাদের এই পৃথিবী। তাই আমরা যদি ধারণা করতে পারি মহাবিশ্বের তুলনায় পৃথিবী এতই নগণ্য, গণনা পরিসংখ্যান চলে না বললেই চলে। এখন আমরা পরবর্তীতে 207 পৃষ্ঠায় আসছি বইয়ের পড়া অনুসারে। প্রথমে বলা হচ্ছে, এই অধ্যায়ে নিচের বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। মহাবিশ্বের তুলনায় পৃথিবীর বয়স, অর্থাৎ মহাবিশ্বের তুলনায় পৃথিবীর বয়স কেমন সেটা আলোচনা করা হয়েছে। ভূতাত্ত্বিক সময়সীমা, এরপরে বলা হচ্ছে জীবাশ্ম, সংজ্ঞা, ধরন, গুরুত্ব এর। সময় প্রবাহের সঙ্গে পৃথিবীর পরিবর্তন, পৃথিবী পৃষ্ঠের পরিবর্তন, বায়ুমণ্ডলের পরিবর্তন। ভূতাত্ত্বিক সময়ের সঙ্গে পৃথিবীর জীবজগতের পরিবর্তন। আমরা যখন কোনো অধ্যায় নিয়ে পড়ব, অধ্যায়ে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে এগুলো সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধ্যান বা জ্ঞান থাকা উচিত, কারণ এগুলো থেকেই আমাদের যদি কোনো প্রশ্ন আসে, নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো এখান থেকে আসে। এরপরে দেখি, বলা হচ্ছে পৃথিবী আমাদের গ্রহ। আমরা জানি পৃথিবী আমাদের বসবাসের জন্য একটা মাত্রই উপযোগী গ্রহ। মহাবিশ্বের বিশাল বিস্তৃতির তুলনায় এত ক্ষুদ্র যে সেটি এক কথায় ব্যাখ্যা করা সম্ভব নয়। অর্থাৎ মহাবিশ্বের তুলনায় পৃথিবী খুবই নগণ্য বা ছোট আকারে। আমরা যখন রাতের আকাশের দিকে তাকাই, মানে আমরা যখন রাতের আকাশের দিকে আমরা তাকাই, তখন সেই পরিবেশের কথা বলছে। আসলে আমরা রাতের আকাশের দিকে তাকালে কি দেখতে পাই? সূর্য দেখা যায় রাতে? না, দেখা যায় না। চাঁদ দেখা যায়, তারা দেখা যায়। আমরা যখন রাতের আকাশের দিকে তাকাই, এই মহাবিশ্বে আমাদের অবস্থানটা নিয়ে আশ্চর্য না হয়ে পারি না। অর্থাৎ রাতের আকাশের দিকে তাকালে আমরা দেখি অসংখ্য নক্ষত্র দেখা যায়। এই যে নক্ষত্র বা তারাগুলো দেখা যায়, আমরা যে সৌরজগতের গ্রহগুলো জানি না, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভলকান, এগুলো আমরা নাম বলি। তাহলে এইগুলো নিয়ে আমাদের সৌরজগৎ, অর্থাৎ একটা নক্ষত্রের কতগুলো গ্রহ দেখো, এখন চিন্তা করাও। এই সৌরজগতের মতো অসংখ্য নক্ষত্র আমাদের আকাশে দেখা যায় রাতের আকাশে, যখন মেঘমুক্ত আকাশ। অবশ্য মেঘ থাকলে তারা দেখা যায় না। এরপরে দেখো, পরবর্তীতে বইতে বলা হচ্ছে এই মহাবিশ্বের বয়সও পৃথিবীতে মানব প্রজন্মের বয়সের তুলনায় অনেক বেশি। একটা মানুষ স্বাভাবিকভাবে কতদিন বাঁচে? বর্তমান সময়ের মানুষ আমাদের দেশ অনুযায়ী, আমাদের গড় বয়স সীমা অনুযায়ী 76 বছর, কিন্তু বাস্তবে আরও কম দেখা যাচ্ছে কি 60 বছর, 65 বছর এমন বয়স মতো মানে আমাদের দেশের লোক বাঁচে। এবং যদি আমি পূর্বের দিনের কথা বলি, যখন মানব সভ্যতার সৃষ্টির শুরুর দিকেই মানুষ 1000 বছর মতো বাঁচত, তারপরেও আমাদের এই বয়স সীমা মহাবিশ্বের তুলনায় কত নগণ্য দেখো। 2 কোটি 3 কোটি বছর বা বিলিয়ন বছর যখন হিসেব করা হয় একটা মানুষের সম্পক্ষে বা
পুরো মানব জাতির পক্ষেও সম্ভব না এই মহাবিশ্বের বয়সের সাথে নিজেকে তুলনা দেওয়া। তাই এই কথাটি বলা হয়েছে। পৃথিবীর উৎপত্তি, পৃথিবীর ভূত্বক। পৃথিবীর উৎপত্তি মানে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে। পৃথিবীর ভূত্বক মানে পৃথিবীর মাটি, তারপরে পানি। পৃথিবীর ভূত্বকের ওপর কি আছে? মাটি, পানি, পাহাড়, কোথাও আছে নদী নালা, সমুদ্র, এগুলো আছে। তারপরে বলছে মহাসাগর, বায়ুমণ্ডল এবং জীবজগতের সৃষ্টির সময়কাল জানার প্রক্রিয়া বোঝার মাধ্যমে আমরা মূলত আমাদের গ্রহের প্রাকৃতিক ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। তার মানে এই দেখো, যদি আমি মহাবিশ্ব বা পৃথিবী সম্পর্কে জানতে চাই, তাহলে পৃথিবীর যেই উপাদানগুলো নিয়ে পৃথিবী সৃষ্টি বা মহাবিশ্ব যে উপাদানগুলো নিয়ে সৃষ্টি, সেগুলোর মূল কিছু বিষয় সম্পর্কে জানলে আমাদের বেসিক কিছু ধারণা আসবে। তাছাড়া আসলে তুমি যদি মহাবিশ্ব বা পৃথিবী সম্পর্কে জানতে চাও, অনেক জ্ঞান জানতে চাও, তাহলে তোমার একটা বই তোমার জানার জন্য অনেক অল্প জ্ঞান। এখানে শুধুমাত্র ধারণা দিচ্ছে মহাবিশ্ব পৃথিবীর বিষয়টা কি, কিন্তু এগুলো সম্পর্কে জানতে গেলে, যে পৃথিবী সম্পর্কে জানতে গেলে তোমার অনেকগুলো বই পড়া লাগবে, যা তোমাদের সিলেবাস কমপ্লিট করা তা দিয়ে সম্ভব না। এই জন্য তোমাদের কিছু বেসিক ধারণা দেওয়ার জন্য এই পয়েন্টগুলো টেনে আনা হয়েছে। এরপরে দেখো 13.1 মহাবিশ্বের তুলনায় পৃথিবীর বয়স। আমরা এখন মহাবিশ্ব আর পৃথিবীর বয়সের মধ্যে যে একটা তুলনা অনুযায়ী কিছু কথা পড়ব। মহাবিশ্ব এখনও তার বিশালতা এবং বয়সের কারণে মানুষের সাধারণ বোধগম্যতার বাইরে একটি ক্ষেত্র। অর্থাৎ আমাদের জ্ঞান বিজ্ঞান অনেক উন্নত হলেও আমাদের পক্ষে মহাবিশ্বের পরিসীমা বের করা সম্ভব হয়নি। কারণ কি করে সম্ভব হবে? তার কারণ মহাবিশ্ব যে বিশাল আয়তনের, আর আমরা জানি মহাবিশ্ব সম্পর্কে যে থিওরিগুলো বর্ণনা আছে, সেখানেও বর্ণনা আছে যে মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে। মানে কালকে যদি একটা উদাহরণ দিয়ে বলি, কালকে যদি 5 কিলোমিটার মহাবিশ্ব ছিল, তা আজকে 5.1, 5.2, 5.3 এই আকারে বাড়তেই আছে মহাবিশ্ব। মহাবিশ্ব তার আকার বৃদ্ধি করতেই আছে বিগ ব্যাংকের পরের থেকে। এটা যদি বিগ ব্যাংকের থিওরি অনুযায়ী বলি, তাহলে যদি এমন হয়, তাহলে তার ক্ষেত্রটা অল্প কথায় বা দেখেছে বইয়ের মুষ্টিময় কথার মধ্যে আবিষ্ট করে বলা খুবই কঠিন। তাই বলা হচ্ছে, বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য মতে মহাবিশ্ব আনুমানিক 13.8 বিলিয়ন বছর আগে, অর্থাৎ 13.8 বিলিয়ন কথাটা আমরা মাথায় রাখবো। 13.8 বিলিয়ন। আমরা জানি বিলিয়নের এককের হিসাব কেমন আসে, আমরা তারপরেও নিচে একটা তোমাদের বোঝার জন্য হিসেব দিয়ে দিয়েছি। এখন দেখো 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং নামে একটা ঘটনা থেকে শুরু হয়েছে। অর্থাৎ এই বিগ ব্যাংটা সম্পর্কে যদি একটু বলি, সেটা কিছুটা এরকম, মানে তোমাদের ওপরে ক্লাসে গেলে তোমরা এমন কিছু জানতে পারবে যেগুলো আমাদের পরবর্তী লেভেলের বইগুলোই ছিল। বিগ ব্যাংকে মূলত বলা হয়েছে মহাবিশ্বের সকল শক্তিগুলো এক জায়গায় হয়। শক্তি বলতে কি? আমরা জানি মৌলিক পদার্থের প্রত্যেকটার মধ্যেই শক্তি থাকে, পরমাণুর মধ্যে থাকে শক্তি। সব পদার্থগুলো যখন একসাথে হয়, তখন তাদের ভিতরে একটা কি বিভব শক্তি কাজ করে না? হ্যাঁ, একটা বস্তু এক জায়গা থেকে নিয়ে গেলে আরেক জায়গায় তার ভিতর বিভব শক্তি কাজ করে। এবং ওই শক্তিগুলো সব যখন একত্রিত হয়, শক্তিগুলো একত্রিত হলে শক্তিগুলো তো আবার চারপাশে ছড়িয়ে দিতে যাবে। এইটা যখন সবগুলো একত্রিত হয়, তখন একটা বড় আকারের বিস্ফোরণ হয়, যেটাকে বলা হয় বিগ ব্যাং। হ্যাঁ, বিগ ব্যাং সম্পর্কে, এই থিওরি সম্পর্কে অনেকগুলো বই লেখা আছে। তোমরা চাইলে এমনই কিছু বই সম্পর্কে যে পড়তে পারো, তাহলে বিগ ব্যাং সম্পর্কে আরও তোমাদের ধারণা স্পষ্ট হবে। আসলে আপাতত এখন তোমরা বিগ ব্যাং মানে এতটুকু মনে রাখো যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে একটি বড় বিস্ফোরণের দ্বারা। এই বিস্ফোরণটিকে বলা হয় বিগ ব্যাং। আর এটা নিয়ে যে বিগ ব্যাং বিষয়টা নিয়ে যে তত্ত্ব দিয়েছিল, সে বিজ্ঞানীর নাম হচ্ছে স্টিফেন হকিং। বিজ্ঞানীটা মারা গেছে। এরপরে আমরা দেখি পৃথিবীর এরপরে তোমাদের বই অনুযায়ী বলা হচ্ছে, তার তুলনায় পৃথিবী অপেক্ষাকৃত নতুন একটি মহাজাগতিক বস্তু, যেটি প্রায় 4.6 বিলিয়ন বছর আগে গঠিত হয়েছে। তার মানে কি? মহাবিশ্ব প্রথমে সৃষ্টি হয়েছে, তার অনেক অনেক পরে কি সৃষ্টি হয়েছে? আমাদের পৃথিবী, মানে আমাদের সময় থেকে 4.6 বিলিয়ন বছর আগে হয়েছে। বিজ্ঞানীরা পৃথিবীর পাথর এবং খনিজগুলো আইসোটোপের ক্ষয়ের হারে 4 বিলিয়ন বছরের
কিছু আগে এমন হিসেব করেছে। এখন চিন্তা করো এই আইসোটোপ বিষয়টা কি। আইসোটোপ যেসব পদার্থের আমরা কি বলি প্রোটন সংখ্যা একই, কিন্তু প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা একই, কিন্তু এবাদেও যে ভর সংখ্যাটা থাকে সেটা পরস্পরের থেকে ভিন্ন হয়। একটা দিয়ে তো আইসোটোপ হয় না, দুইটা পদার্থের যদি কি মেলে প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা মিলে যায় তাহলে তাদের পরস্পরের আইসোটোপ বলে। এখন এই ধরনের আইসোটোপ দিয়ে কী করা যায়, পৃথিবীর বয়স নির্ণয় করা যায়। এটা ল্যাবে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ওই তেজস্ক্রিয় পদার্থের কি করে বয়স নির্ণয় করে, সে থেকে ওই ক্ষয়ের মাত্রার ওপর ডিপেন্ড করে তোমার পৃথিবীর বয়স নির্ণয় করা সম্ভব। বিজ্ঞানীরা পৃথিবীর পাথর ও খনিজগুলো আইসোটোপের ক্ষয়ের হার পরীক্ষা করেছেন আইসোটোপ কি ডেটিংয়ের সাহায্যে। এখন পরীক্ষা করে আমাদের গ্রহের বয়স বের করে একটি টাইমলাইন বা সময়সীমা তৈরি করেছেন। এটা বিজ্ঞানীরা করেছে ল্যাবে বসে। এরপরে দেখো, যদিও মহাবিশ্বের বয়সের তুলনায় পৃথিবীর বয়স কম, মহাবিশ্বের তুলনায় পৃথিবীর বয়স অনেক কম, তবুও তাদের বয়সের পার্থক্য পৃথিবীর অস্তিত্বকে আরও উল্লেখযোগ্য করে তোলে। অর্থাৎ তার মানে আসলে যে কম হোক বেশি হোক তুলনা করা যাচ্ছে, এটাই পৃথিবীর জন্য অনেক। কেমন হলো একটা উদাহরণ দিয়ে বলা যায়, তুমি যদি একটা সাগরের পানির চিন্তায় তুমি এক গ্লাস পানির কথা চিন্তা করো, সাগরের পানির সাথে যে এক গ্লাস পানির তুলনা করা হচ্ছে এটাই অনেক কিছু। তাই মহাবিশ্বে যত কিছু আছে, যত উপাদান দ্বারা সৃষ্টি, সেই মহাবিশ্বের সাথে পৃথিবীকে যে তুলনা করা হচ্ছে পৃথিবীর জন্য এটাই অনেক বড় পাওয়া। তারপরে দেখো, আমাদের গ্রহের গঠনের রহস্য জানার জন্য এবং যেসব কারণে পৃথিবী জীবের বসবাসের উপযোগী হয়ে উঠেছে তা বোঝার জন্য পৃথিবী ও মহাবিশ্বের বয়স সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। এই কথাটা একটু আমাদের বোঝার আছে। অর্থাৎ পৃথিবীর বয়সটা এজন্য জানার প্রয়োজন কারণ পৃথিবী আজকে যেমন মানব সভ্যতার হাতে রয়েছে, পৃথিবীর সারা জীবন কি এমন ছিল? পৃথিবীর ইতিহাস দেখলে আমরা পাই ভিন্ন কথা। অর্থাৎ পৃথিবী এক এক সময় এক এক প্রাণী দ্বারা শাসিত হয়েছে। কখনো ডাইনোসরের যুগ গেছে, কখনো দেখা যাচ্ছে শিলাবৃষ্টির যুগ গেছে। এইভাবে প্রাকৃতিক বিভিন্নভাবে পৃথিবী পরিবর্তন এনেছে, সাধন করেছে। বিলুপ্ত হয়ে গেছে অনেক প্রাণী, অনেক জীবন দশা। এখনো পর্যন্ত মানুষই টিকে আছে বলা যায়। তো মানব সভ্যতারও যে অস্তিত্ব কত দূর সেটা মানুষের উপরে নির্ভর করে। এখন এই বয়স সীমা দ্বারা আমরা বুঝতে পারি, দেখা যাচ্ছে কি আমাদের এক একটা পৃথিবীর প্রাচীন সময়গুলো, অর্থাৎ যে যুগগুলো বা সময়সীমাগুলো, কতটুকু পরিমাণ সময় কোন প্রাণী পৃথিবীতে অতিবাহিত করে গেছে এবং এদের সম্পর্কে একটা বিরাট জ্ঞান লাভ করা যায়। সেজন্যই এটা সম্পর্কে আমাদের বইতে আলোচনা করা হয়েছে। এতটুকুই ছিল আমাদের 206 এবং 207 পৃষ্ঠার আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা 208 এবং 209 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব তোমাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশুনো করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।